নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজ হলো শুক্রবার 12ই মে, আর এখন বাজে বিকেল 5টা মতো। যেমনটা বলেছিলাম, শ্রী বিজয়পুরমে এসে আমি উঠেছিলাম আমার মাসির বাড়িতে, আর আজকে এই বিকেল বেলাটায় এসেছি মিশমির বড় পিসি বাড়ি, আমার বড় ননদের বাড়িতে। যেহেতু আগামীকাল আমাদের বেঙ্গালুরুর ফ্লাইট, তাই আজকে দিনটা দিদি বাড়িতেই কাটাবো। এই যে মিশমি রানী এসেই নিজের পিসির সঙ্গে গল্পে একেবারে মত্ত। দেখুন কি অপূর্ব সুন্দর দিদির এই মন্দিরখানা। আর সিটটা এসেই পেয়ে গেছে ওর দাদাকে, এখন ওকে আর পায় কে? দাদা বলতে আমার বড় ননদের ছেলে। আর মিশমি এখানটাতে এসে বড্ড খুশি, কেন জানেন? দাঁড়ান দেখাচ্ছি। ওই যে উপরে ওই ছোট্ট অ্যাকোরিয়ামটা আছে, ওটার দিকে ওর সবসময় নজর। এই অ্যাকোরিয়ামটার সামনে দাঁড়িয়ে প্রায় অনেকটা সময় নিজের কাটিয়ে নিতে পারে। এখন ওর এটার সামনে দাঁড়িয়ে নানান প্রশ্নের ভান্ডার খুলবে। মাছটার নাম কি, কতগুলি মাছ আছে, মাছটার মা কোথায়, মাছটার বাবা কোথায়, এই রং বেরঙ্গি জিনিসগুলি কি, এই নানান প্রশ্নের উত্তর দেওয়াটাই এখন বড় দায়। আর রাত কাটিয়েই এখন সকাল। আজ হলো 13ই মে, মঙ্গলবার। আর আজকে আমাদের এত অপেক্ষার অবসান। আজকে আমরা এখন রওনা দিচ্ছি বেঙ্গালুরুর উদ্দেশ্যে। আর এই যে হলো মিশমি আর শীতের বড় পিসেমশাই। আর দেখে বুঝতেই পারছেন আমরা সকলেই তৈরি। এই যে মিশমির বাবা তৈরি, মিশমি তৈরি, শীত তৈরি, আর আমিও একেবারে তৈরি। আর এখন বাজে বেলা 11টা মতো। আর আমাদের ফ্লাইটের টাইমটা হলো গিয়ে 1:25। তো এখন এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমার ননদের বাড়ি থেকে এয়ারপোর্টের দূরত্বটা ওই ধরুন 10 মিনিটের মতো, যদি ট্রাফিকের খপ্পরে না পড়ি। নইলে পরে যদিও বা একটু ট্রাফিক থাকে, তবে পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে অনায়াসে পৌঁছে যাওয়া যায়। নিন, এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। আর সিদার ওর বাবা ওখানটাতে লাইনে দাঁড়িয়ে আছে বোর্ডিং পাসের জন্য। অবশ্য বেশি একটা সময় লাগবে না, কারণ ওয়েব চেক ইনটা তো আগে থেকেই অনলাইনে করে রেখেছি। এখন শুধু বোর্ডিংয়ের হার্ড কপিটা নিয়ে আর লাগেজগুলি ওদের হাতে তুলে দিলে পরেই ব্যাস, বড় কাজটা থেকে মুক্তি পাওয়া যায়। আর এদিকে কিন্তু মিশমি রানীও একেবারে চুপটি করে বসে নেই, টুকটুক করে এদিকটা ওদিকটা কিন্তু ভালোই ঘুরে ঘুরে দেখে নিচ্ছে, যেহেতু ওর এটা প্রথম ফ্লাইট আর ওর প্রথমই এয়ারপোর্টে আসা। চলুন, সমস্ত চেকিং এর দায়িত্ব শেষ। আর ওই যে ওর বাবার হাতে বোর্ডিং পাস আমাদের 4 জনের। এখন চলুন নিজেদের গেট নাম্বারের দিকে অগ্রসর হই। আর এই যে আমাদের গেট নাম্বার 3। আর ঘড়ির কাঁটায় এখন কিন্তু সময় দেখাচ্ছে ঠিক দুপুর 12টা। আর 1 ঘন্টা মতো আমাদের এখানটাতে অপেক্ষা করতে হবে। তবে পরে ভালোই হলো জানেন, হাতে কিছুটা সময় পেলাম। এখন একটু নিশ্চিন্তে মিশমির দুপুরের খাবারটা খাইয়ে নিয়ে ওকে তুলতে পারবো। নইলে পরে ফ্লাইটেও আমরা খাবারটা বুক করেছি, তবে পরে সেই ফ্লাইটের খাবারের ভরসায় থাকার থেকে ভালো কিছু বাড়ি থেকে তৈরি করে আনা খাবার মিশমিকে খাইয়ে নিয়ে তুলি। আর এই যে এখন আমাদের ফ্লাইটে তোলা আরম্ভ শুরু হয়ে গেছে। আমরা এই যে আমাদের গেট নাম্বার 3 বলেছিলাম, সেখান থেকে যাচ্ছি সোজা আমাদের ফ্লাইটের দিকে। আর এই যে অবশেষে বসে পড়লাম ফ্লাইটে, এখন সোজা বেঙ্গালুরুর উদ্দেশ্যে। আর এই যে আমার পাশেই আছে মিশমি রানী, আর আমার পাশের সিটটা থেকে শুরু করে ওই পাশের রোয়ের প্রথম সিটগুলি সব কটাই খালি। আর আমার পেছনেই আছে সিদ্ধার্থ বাবু আর তার বাবা, আর ওদের পাশের সিটটাও একেবারে খালি, কেউ নেই। আর এই যে সামনে 2খানা সিট আগে বুক করেছি, কারণ এই যে সামনে অনেকটা পায়ের জায়গা পাওয়া যায়। আর মিশমি রানী তো জানি কোনো মতেই চুপটি করে একটি জায়গায় বসবে না, তাই যাতে ওরও অসুবিধা না হয় আর অন্য কারোরও অসুবিধা না হয়, সেই কারণে প্রথম দিকে 2টো সিট বুক করা। আর যাই হয়ে যাক কিনা, সিটটা তো কোনো মতেই সামনের দিকে সিটটাতে বসবে না, তাই ঠিক আমার পেছনের 2খানা সিট ওর বাবা দুজনের জন্য বুক করেছে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে ঠিক 1:25 বাজতেই গেছে। আর এই যে ছুটলো রানওয়ে ধরে, আর মনে হচ্ছে ঠিক 1:25-এই এই আন্দামানের মাটি ছেড়ে পাড়ি দেবে মহা গগনের বুকের মাঝে।
দেখলেন কাণ্ডটা, একটু ওপরে আসতে না আসতে গোটা আকাশ জুড়ে একেবারে কালো ঘন মেঘ। আর আবহাওয়াটা যে একেবারেই পক্ষে না, সেটা কিন্তু পাইলট মহাশয়ের অ্যানাউন্সমেন্টেই বোঝা যাচ্ছে। তবে তাতে কার কি যায় আসে, এই যে যে যার কাজে ব্যস্ত। উঠেই ফ্লাইটের মেনু কার্ড নিয়ে আমার মা জননী একেবারে ব্যস্ত হয়ে পড়েছে। তবে পরে খাবারটা যেহেতু আগে থেকে বুক করা ছিল, তাই এই যে সবার আগে কিন্তু আমাদের টেবিলে খাবারটা এসে পৌঁছেও গেছে। দাঁড়ান, খাবারে আমরা কি কি বুক করেছি সেটা আপনাদেরকে একবারটা দেখাই। তবে পরে দেখাবো কি, যা ঝাঁকুনি দিচ্ছে, এদিকে পাইলট মহাশয় তো টার্বুলেন্স অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। ফ্লাইটে বসে এতটা সময় কাটিয়ে ফেলেছি, আমাদের এখনো সিট বেল্ট খোলার অনুমতিটাও পাইনি। আর এই যে মিশমির প্ল্যাটারটা খুললাম, ওর জন্য নিয়েছিলাম অমলেট প্ল্যাটার। এই যে একটা চিজ অমলেট দিয়েছে, আর সঙ্গে দিয়েছে একটা হারাভারা কাবাব, একটা পটেটো কাটলেট, আর কিছু স্টিম বিনস। খেতে কিন্তু খুব ভালো। আর এদিকে আমি নিয়েছি হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, আর সঙ্গে একটা গ্রেভি মতো ছিল। ওদিকে ওর বাবা হায়দ্রাবাদি বিরিয়ানিটা খেয়ে বললো খেতে কিন্তু খুব দুর্দান্ত। তো আমিও টেস্ট করে দেখলাম, সত্যি খেতে কিন্তু স্বাদে একেবারে অপূর্ব। আর সঙ্গে দিয়েছিল ওরা বানানা কেক আর একটা জুস আর এক বোতল জল, সেটা ছিল কমপ্লিমেন্টারি। চলুন, বুড়িভোর শেষ। আর ওদিকে মিশমিও চলে গেছে ওর বাবার কাছে, ওই যে দুজনে মিলে খেলছে লুডো। আর আমি এদিকটাতে একটু ঘুমানোর ব্যবস্থা করি, যাতে কিনা এক ঘুমে একেবারে বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছই। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়গুলি, এই তো শেষমেশ বেঙ্গালুরু এসে পৌঁছলাম। আর এই যে বেঙ্গালুরের মাটিতে প্লেনের চাকাটা এসে পড়লো। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম, নইলে পরে গোটা যাত্রাটাই এত ঝাঁকুনি খেয়েছি, এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো আর হয়নি। গোটা ফ্লাইট জুড়ে শুধু টার্বুলেন্স শুনেই পার হয়ে গেলাম। এখন মিশমি, আচ্ছা ব্যাগ নেওয়ার পরে ওকে ছেড়ে দিও। বাবা, এতক্ষণে প্রাণে একটু জল পেলাম। যতক্ষণ না ফ্লাইট থেকে নামছিলাম ততক্ষণে কোনো মতেই নিশ্চিন্ত হতে পারছিলাম না। আর এই যে এখন আমরা বেঙ্গালুরুর এয়ারপোর্টে, অপূর্ব সুন্দর একটা এয়ারপোর্ট, একেবারে যেদিকটাতে দু চোখ চাচ্ছে একেবারে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এই এয়ারপোর্টটাই যেন একটা আলাদাই পর্যটক কেন্দ্র। যারা যারা এয়ারপোর্টটায় এসেছেন, বেঙ্গালুরু এয়ারপোর্টে, তারা তো নিশ্চয়ই জানেন কতটা সুন্দর এই এয়ারপোর্ট। আর যারা যারা এখনো পর্যন্ত আসেননি, তাদেরকে একবারটা অনুরোধ করব, কোনো এয়ারপোর্টেই যান কি না যান, একবারটা বেঙ্গালুরু এয়ারপোর্টে এসে অবশ্যই ঘুরে যাবেন। আর এই জায়গাটাতে দাঁড়িয়ে এখন আমরা একটু ছবি তোলাতুলির কাজটা সেরে নিচ্ছি। আর আমরা যখন ফ্লাইটে চড়বো তার আগে আমরা যে হোটেলটা বুক করেছিলাম, সেখান থেকে ফোন এসেছিল ওর বাবার ফোনে যে তারা আমাদেরকে এয়ারপোর্টে পিক করতে আসবে কিনা। তো ওর বাবা তাদেরকে একেবারে বারণ করে দেয়, কারণ তারা যদি হোটেলের তরফ থেকে আমাদেরকে নিতে আসে তাহলে পরে গাড়ির চার্জটা অনেকটাই বেশি পড়বে, ওই প্রায় ধরুন 2500 টাকার মতো পড়বে। আর আমরা যদি এয়ারপোর্ট থেকে নিজেরা ওলা বা ক্যাব বুক করে যাই, তবে পরে 1500 টাকার মধ্যে সেটি হয়ে যাচ্ছে। তাই আর ভাবলাম এত দাম দিয়ে তাদেরকে আর কষ্ট দিয়ে লাভ নেই, নিজেরাই একখানা ওলা বুক করে এখন চললাম নিজেদের হোটেলের উদ্দেশ্যে। গোটা এয়ারপোর্টটা না দেখলাম যতটা সুন্দর, বেঙ্গালুরু শহরটাও দেখছি ততটাই অপূর্ব। চারিদিকটা একেবারে সবুজে সবুজে গাছে ভরা, আর এত সুন্দর সুন্দর রাস্তার পাশ ধরে ফুল গাছ লাগানো, তাতে যে ফুল ফুটে আছে তাতে কিন্তু একেবারে মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। আর অবশ্য আমাদের বেঙ্গালুরুতে প্রথমবার, আমরা কিন্তু এর আগে কখনোই বেঙ্গালুরুতে আসিনি। আমাদের বাড়ির অনেক মানুষরা বেঙ্গালুরু এসেছে, আমার ছোট বোন এখান থেকে নিজের পড়াশোনা শেষ করে বাড়ি ফিরেছে, আর আমরা আসলাম এই প্রথমবার। আর এসেই একেবারে যেন বেঙ্গালুরু আমাদের মনটা কেড়ে নিল। প্রায় 5:45 মতো বাজে, দেখতে গেলে 6:45 বা 7টার মধ্যে আমরা আমাদের হোটেলে ঢুকে যাওয়ার কথা। আর এই যে শেষমেশ এখন বাজে 7টা মতো, আর পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমাদের আজকের রাতের মাথা গোঁজার জায়গাটা হলো এটা মিল্যাঞ্জে অ্যাস্ট্রিস, একেবারে বেঙ্গালুরু শহরের মধ্যভাগে অবস্থিত এই হোটেলটি। আর এখান থেকে অনেকগুলি ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলি একেবারে পায়ে হাঁটা পথে, যেমন এমজি মার্কেট, তারপরে আপনার ইউবি সিটি মল, চার্চ স্ট্রিট, এগুলি একেবারে আপনি পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন। আর আমরা এখন করবো আগে চেক ইন,
তারপর হাত মুখ ধুয়ে একটু রেস্ট করে বেরোবো ইউবি সিটির উদ্দেশ্যে। তবে পরে প্রচণ্ড কষ্ট হয়েছে জানেন, আজকে প্রচুর পরিমাণে ট্রাফিক ছিল। এই যে বেঙ্গালুরুর লোকরা বলে নাকি বেঙ্গালুরুতে একটু বৃষ্টি হলে পরে প্রচুর ট্রাফিক থাকে, তাই প্রচণ্ড মাত্রায় ট্রাফিক ছিল। আর এই যে মিশমিরানি এসেই পেয়ে গেছে ওর একটা খেলার সাথী। আর ওই যে চেক ইনের যাবতীয় যত প্রক্রিয়াটা আছে সেটা ওর বাবা ওখানে সম্পূর্ণ করছে। চেক ইনের পদ্ধতিটা মিটলে পরেই এখন বাঁচি। লিফট আছে এই পাশে, লিফট আছে এই পাশে। আমাদের কত রুম নাম্বার? লিফট এই পাশে। আর এখন যাচ্ছি শেষমেশ নিজেদের রুমে। আর সবাই খুব ক্লান্ত, সেই সকাল 10টা থেকে তৈরি হয়ে আর এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা মতো। আর আমাদের রুমটা হলো গিয়ে 7th ফ্লোরে। আর রুমে এসেই প্রথমেই আগে দেখলাম ছোট্ট মতো একটা কিচেন দেওয়া আছে, বেশ মিষ্টি দেখতে। আর তাতে যাবতীয় সমস্ত রান্না বান্নার আসবাবপত্রগুলি দেওয়া। আর ঢুকেই চোখ পড়লো ইলেকট্রিক কেটেল আর চা কফি বানানোর সরঞ্জামগুলির প্রতি। তাই এতটা মাথা ধরেছে, আগে বানাচ্ছি কফি। আগে কফি খাবো, তারপরে এই রুমের সম্পর্কে আপনাদের সঙ্গে 2-4 কথা বলবো। প্রথমেই তো আছে ঢুকেই এই কিচেনখানা, যাতে কিনা আপনার গ্যাস, ওভেন, টোস্টার, ইলেকট্রিক কেটেল, মাইক্রো ওভেন, ফ্রিজ যেমনটা আমাদের গৃহস্থ বাড়িতে থাকে সব কিছু দেওয়া। তারপরে রয়েছে আপনার থালা বাসন, রান্নাবান্না করার হাঁড়ি, কড়াই, তাওয়া, রুটি করার বেলন চাকি, তারপরে ক্রকারি সেট, ডিনার সেট, গ্লাস সেট, কাপ সেট। এত কিছু পাবো করে একেবারেই আশা করিনি জানেন। আমরা তো বুক করেছিলাম লাক্সারি সুইট রুম, তাতে একটা ছোট্ট করে কিচেন পাবো জানতাম। তবে পরে এই কিচেনে এত সমস্ত লাক্সারি আর অ্যাডভান্স জিনিসপাতিগুলো পাবো সেটা কিন্তু একেবারে ভাবিনি। এদিকটাতে আবার একটা ডাইনিং টেবিল রাখা, তাতে আবার সুসজ্জিতভাবে কাটলারি, প্লেট, গ্লাস সে সমস্ত কিছু সাজিয়ে রেখেছে। আর এদিকে আমার গল্প করতে করতে কফি বানানো শেষ। চলুন কফিটা খাই, আর খেতে খেতে আপনাদেরকে এই রুমের কিছু ফটোগুলি দেখাই। তবে পরে সব থেকে দুঃখের বিষয়টা কি জানেন, এই যখনই রুম ট্যুরের ভিডিওটা করব এতটা সময় হয়ে গেছিল যে ফোনে এক ফোঁটাও চার্জ ছিল না, না আমার না ওর বাবার। তাই এই কিছু ছবি তুলে রেখেছিলাম, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এত অপূর্ব হোটেলটা আর তার রুমগুলি যে ঢুকেই না গোটা ক্লান্তিটা কোথায় যেন একেবারে উধাও হয়ে গেল। তো চা কফি খেয়ে আমরা সোজা চলে এসেছিলাম ইউবি সিটি মলে। আর সেখানটা তো তেমন বেশি করা হয়নি ভিডিও, কারণ ওই যে হাতে 10-15% চার্জ নিয়ে ভিডিও করা যায়, তারপরে পরে আবার ফিরে যাওয়ার সময় ওলা বুক করার সময় ফোনে আর চার্জ থাকবে না। তাই আবার সেই কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ছিল আমাদের পোর্ট ব্লেয়ার থেকে বেঙ্গালুরু ট্রিপের ব্লগ। এরপর আগামীকাল আমরা বেরোবো বেঙ্গালুরু থেকে মাইসুরের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক, দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।